নমস্কার। খোলা মনে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলাপচারিতার জন্যে যিনি হাজির তার পরিচয় যত বিরাট, নামটি ঠিক ততটাই ছোট। অনেকটা ওই চীনাদের মতো লিং লিং পিং এই রকম। কিন্তু ওইটুকুনি নাম বললেই আজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি জানতে পারে যে মানুষটিকে। আসুন মীরের সঙ্গে আলাপ করিয়ে দিই। মের, ওয়েলকাম। নমস্কার। খোলা মনে এসেছি, বোতামটা বন্ধ রাখতে পারি তো? হ্যাঁ, বোতামটা বন্ধ রাখতে হবে, না হলে ওই উপন্যাসটার কথা হয়ে যাবে না, যখন দ্বিতীয় বোতাম খোলা। ও হ্যাঁ, তা অবশ্যই ঠিক। দ্বিতীয় ইনিংস পাবো কিনা জানি না, তবে এই প্রথম ইনিংসেই যেটুকু চেষ্টা, ওই ছোট নামেই করার চেষ্টা করছি। তাই লোকে চিনুক আর না চিনুক, ওই চীনা নামে কি আসে যায় মীর? মীরেতেই তো পরিচিতি। কিন্তু তোমার সত্যি তো তোমার নামের আগে পিঠে তো আছে, অনেক দর্শক হয়তো জানেন না মীর কি, মানে মীরের আগে কি, মীরের পরে কি। আমি সাধারণত মীরের আগে পেছনে একটা 48 লেটারের ওয়ার্ড ইউজ করি, নিউমোট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। এবার এর মধ্যেই রয়েছে আমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যাই হোক না কেন মোটামুটি এর মধ্যেই রয়েছে। এই হচ্ছে মীর, কথায় তো পারা যাবে না। ইনফ্যাক্ট মীরেরকে মানে মীরের মতন লোকদেরকে এই অনুষ্ঠানে আনার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। অনুষ্ঠানটা যে কখন শুরু হলো আর কখন শেষ হবে সেটাই বোঝা যাবে না। বা আপনাকে হয়তো বলতেই দিলাম না এবং আপনার সমস্ত লাভলি লাভলি, প্লিজ প্লিজ। সেটা হবে না। খোলা মনে একটি দারুণ প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টার যে একটি অঙ্গ হতে পেরেছি আমি, এটা আমার সৌভাগ্য আমি বলতে পারি। তোমার এই এত ব্যস্ততা, সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রত্যেক দিন, রোববারটা অবশ্য বাদ দিয়ে। হ্যাঁ, ওই একটা দিন বাড়ির দিকে নজর দিতে হয়। ইনফ্যাক্ট সকালবেলা আমি বউয়ের ডাক শুনি না, সকালবেলা বাড়ি থেকে বেরোনো মাত্রই মানে যে কুকুর অত ভোরে ওঠে না সে আমায় দেখে আশ্চর্য, এবং আবার বেরোচ্ছে ভোরবেলায়, এরকম একটা অবস্থা। নাইট লাইফ বলতে তো কিছুই নেই। প্রায় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে 10টা বাজা মাত্রই সাধারণত শিশুরা যখন ঘুমোতে চলে যায় আর কি, 10টার একটু আগে, আমারও প্রায় সেই অবস্থা হয়। আসলে এত ভোরে ওঠার পর খুব একটা টানতে পারি না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্রফেশনের টাইমিংসই এমন, সেটা আপনিও জানেন, যে ঘুম খুব কম, তাই এর মধ্যেই চালিয়ে নিতে হয়। তো কিভাবে তুমি এটাকে ওয়াইন্ড আপ করো, কি করে নিজেকে? ক্লান্তি তো আসে, সেখানটায় তুমি কি করে নিজেকে প্রস্তুত রাখো? চেষ্টা করি সব সময় হাসি খুশি থাকার, কেননা আমার মনে হয় লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। সেটা অসুখ বিসুখেই হোক না কেন, বা নিজেকে ফিট রাখার ক্ষেত্রেই হোক না কেন, আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে হিউমারের মধ্যে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। হ্যাঁ, ফাটিগ মাঝে মাঝেই আসে, আমাদের এমন একটা শিডিউল, সবসময় আমরা উই রেসিং এগেইনস্ট টাইম, সেক্ষেত্রে একটা ফাটিগ তো আসবেই। কিন্তু ওই যে বললাম যে মানুষের মনে যে আনন্দ দিতে পারছি, একজন মানুষ ফোন করে যে বলছে যে আমি আপনার গলা শোনার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, বা আপনাকে টিভির পর্দায় দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, এটা একটা অ্যাড্রিনালিন পোষ, এবং সেটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করে। আর এটা কি তোমার বরাবরের ইচ্ছে ছিল? তুমি যেখানে আসতে চেয়েছো, যেটা করতে চেয়েছো, এটাই কি সেই জীবন ছিল? না, আমি চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কোনোদিনও উৎসাহ পাইনি বাড়িতে। বরং বাবা মার একমাত্র সন্তান হওয়ার তাগিদে সবসময় তারা কনসেন্ট্রেট করেছে পড়াশোনার উপর, যে পড়াশোনা করে যাও, পড়াশোনা ছাড়া কিছুই হবে না, যেটা প্রায়শই প্রত্যেকটা বাড়িতে হয়ে থাকে। স্কুলেও যখনই আমি পারফর্ম করতে চেয়েছি, আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছেলেমেয়েরা স্কুলে ছিল। আমি একটা কো এডুকেশনাল স্কুলে পড়েছি, এবং তারা কলকাতাতেই, এবং তারা খুব একটা পাত্তা দিত না। আমি খুব পাতি ভাষায় বলবো, তারা পাত্তাই দিত না, এবং তাদের ধারণাই ছিল না যে আমি এগিয়ে এসে নিজের মতন করে ক্রিয়েটিভলি কিছু করতে পারবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে। নিজের প্রতি নিজের বিশ্বাসটা এটা কবে থেকে এলো এবং কিভাবে এলো? আমি বরাবরই টিভি থেকে দূরে ছিলাম। বাবা মা বাড়িতে টিভি আনেন ক্লাস 10-এর পর, মানে ছেলে বকে যাবে এই ভয়, যেটা আবার একটা কমন সিনারিও প্রত্যেকটা বাড়িতে সেই সময় ছিল। তখন বয়ে যাওয়া বা বকে যাওয়ার সম্ভাবনাটা বা আশঙ্কাটা কম ছিল। হ্যাঁ, বা হতে পারে আমার বাবা এতটা বকে গেছিলেন নিজের যৌবনে, সেই ভয়ে। তখন তো এই জিনিসগুলো ছিল না। আজকে যে প্রেশার, আজকে মিডিয়ার চারিদিক থেকে যে একটা আক্রমণ, একটা ইয়াং মাইন্ড যেভাবে ইনকালকেট করতে পারছে, তুলে আনছে, সেটা সেই সময় মাত্র দুটো মিডিয়ামে ছিল, একটা রেডিও এবং একটা কি দুটো চ্যানেলের টেলিভিশন। সেইখানে আমি খুব রেগুলারলি রেডিও শুনতাম, এবং রেডিওই ছিল আমার প্রথম প্রেম, কোনো নারী নয়, এই বেতার তরঙ্গের সাথে প্রেম ছিল আমার। এবং আমি রেডিও শুনতাম, এবং সেখান থেকেই যতটা রসাস্বাদন করার চেষ্টা করতাম, এবং সেটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। আমার রিল্যাক্সেশনের বিরাট বড় একটা মাধ্যম ছিল রেডিও, এবং রেডিও শুনতে শুনতে আমি রেডিও জকি হওয়ার স্বপ্ন দেখতাম। ভাবতাম আমি যদি এই গানটার ইন্ট্রোডাকশনে এইভাবে এই কথাগুলো বলতাম তাহলে হয়তো আরো ভালো হতো। আমি কম্প্যারেটিভলি খুব অ্যানালাইজ। সেখানে আদর্শটা কে ছিলেন? আমিন সায়ানি।
একটা কথা আমি শুনছি বা একটা জায়গার বর্ণনা শুনছি এবং দেখতে তারপর পাচ্ছি নিজের না তো। মতন করে আমি ভেবে নিচ্ছি যে এরকম হতে পারে। তারপর সেই জায়গায় প্র্যাকটিক্যালি গিয়ে যখন দেখলাম যে জায়গাটা কল্পনার থেকেও বেশি সুন্দর, তখন সেটা একটা বিরাট বড় ইমোশনাল চ্যালেঞ্জ আমার ক্ষেত্রে। সেটা আমি বরাবরই করেছি। আমি যখন কোনো জায়গার নাম শুনেছি, কোনো পরিবেশ, কোনো মানুষের কথা শুনেছি, তখন সেই মানুষটিকে চিনি বা না চিনি, আমি সবসময় কল্পনার মধ্যে থেকে তাকে নিয়ে ভেবেছি। এবং যেটা আমার শ্রোতাদের সাথেও হয়েছে। শ্রোতারা আমাকে যখন দেখেননি টিভির পর্দায়, আমি রেডিও করেছিলাম দীর্ঘ 4 থেকে 5 বছর, তখন তারা 4-5 বছরের মধ্যে তারা ইমাজিন করতেন যে আমি এইরকম হব, এরকম হব, এরকম হব। অনেকে বলেছেন, এ মা, আপনাকে তো ভেবেছিলাম ওই রকম হবেন, কিন্তু আপনি এরকম, বা ও বাবা আপনি এইরকম। তো এই কল্পনার যে রেঞ্জ বা ভ্যারাইটি, সেটা রেডিও, একমাত্র রেডিওই দিতে পারে। তোমার জীবনে এই আজকে যেখানে তুমি প্রতিষ্ঠা পেয়েছো, এইখানটাতে আমিন সাহানি হচ্ছে সেই আদর্শ প্রেরণা। পুরুষ। এবং দ্বিতীয় আরো একটা নাম নিতে চাইবো, শ্রাবন্তী মজুমদার। আমরা এই দুটো নাম নিয়ে একটু আলোচনা করব। মিট, তুমি আমিন সাহানি এবং শ্রাবন্তী মজুমদারের কথা বলছিলে। মনের মতো গান, মনে রাখা কথা, যারা তোমাকে ইন্সপায়ার করেছে, বিরাট ভাবে ইন্সপায়ার করেছে। অনেক স্বপ্ন দেখেছি এদের দুজনের কণ্ঠস্বর থেকে। এদেরকে মিডিয়াম করে, যেমন একজনকে মিডিয়াম করে প্ল্যানচেট করে লোকে, এদেরকে মিডিয়াম করে আমি স্বপ্ন দেখতাম এবং মনে করতাম যে আমি যদি কোনো দিন এদের সঙ্গে একবার দেখা করারও সুযোগ ঘটে, শুধু হ্যাঁ শুধু শুধু পা ছুঁয়ে প্রণাম করে একটি কথাই বলবো যে আমাকে আপনারা খুব খুব চেঞ্জ করে দিয়েছেন বা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। সেই সুযোগটা কবে ঘটলো? শ্রাবন্তীদির সাথে দেখা হয়েছিল, আলাপও হয়েছে, কিন্তু আমিন সাহানির সঙ্গে এখনো আমার দেখা হয়নি। আমি সেই সুযোগের অপেক্ষায় রয়েছি। Why don't you write to him? I've never had অনেকবার ইনক্লিনেশন হয়েছে, কিন্তু কোনোদিনও সেই সাহস করে চিঠি লিখে উঠতে পারিনি, এই ভেবে যে জবাব পাবো কি পাবো না। যেদিনকে তোমার প্রথম দেখা হলো শ্রাবন্তী মজুমদারের কাছে, তুমি নিশ্চয়ই সেটা রিকল করতে পারো? হ্যাঁ, আমি একটা স্কুলে কুইজ কন্টেস্টের একটা প্রোগ্রাম রেকর্ড করছিলাম টেলিভিশনের জন্য। তিনি ছিলেন একটি এপিসোডের গেস্ট। সকাল থেকে খুব টেন্স ছিলাম যে আজ তার সঙ্গে দেখা হবে, যার কথা এত দিন ধরে, এত বছর ধরে ভেবেছি। তার ছবি আগে দেখেছিলাম, তাকে কেমন দেখতে জানতাম, কিন্তু খুব উৎকণ্ঠায় ছিলাম যে আমি চোখে দেখিনি, তার গল্প অনেক শুনেছি। হ্যাঁ, এনাকে চোখে দেখেছিলাম, কিন্তু সাক্ষাৎ গল্প করার সুযোগ ঘটেনি। এবং তাকে দেখা মাত্রই I became very emotional, ইংরেজিতে যেটাকে বলে I was overwhelmed। এবং তার সঙ্গে দেখা হওয়াটা খুব 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 মধুর একটি স্মৃতি, one of my best memories। তুমি আমার যোগ্য উত্তরাধিকারী। আরে বাহ, এটা খুবই এম্বারেসিং লেগেছিল সেই সময়, কেননা she really made my day and she's made my days forever। মানে সব সময় যখনই আই ফিল ডাউন, যখনই মনে হয় যে এই সিচুয়েশনে আমি আর লড়তে পারছি না বা কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছি, আমার চিন্তা ভাবনা আর এগোচ্ছে না, তখনই মনে মনে এই কথাগুলো ইমাজিন করলে অটোমেটিকলি রিচার্জড হওয়ার একটা সুযোগ ঘটে। তো ইউ রিকল দ্যাট ডে, যেদিনকে তুমি প্রথম চাকরি পেলে বা চাকরির দরখাস্ত করলে রেডিওতে? হ্যাঁ, সেটা খুব ইন্টারেস্টিং। তোমাকে কেউ সুযোগ করে দিয়েছিল? সুযোগ এক ধোপা করে দিয়েছিল। আচ্ছা, ধোপা সুযোগ করে দিয়েছিল, সেই ধোপা আজও রয়েছে এবং তার সাথে মাঝে মধ্যেই দেখা হয়। আমি জামা কাপড় নিয়ে গিয়ে ওই ধোপার ওখানে দিয়ে আসতাম, সে ধুয়ে টুয়ে ইস্ত্রি করে ফেরত দিত। তো একদিন এরকমই নিতে গেছি, ডেলিভারি নিতে গেছি, যে কাগজে কাপড়গুলো দিয়েছিল ফেরত, সেই কাগজেই ছিল অ্যাডভার্টাইজমেন্ট। ইনফ্যাক্ট ইন্টারভিউ ছিল যে একটি বেসরকারি কোম্পানি এখানে FM রেডিও জকিস খুঁজছে, FM নতুন একটা কনসেপ্ট, এবং সেখানে নতুন লোক নেওয়া। আচ্ছা। আর সেই কাগজটা যেদিন হাতে পাই, হ্যাঁ, এবং সেই কাগজটা যেদিন হাতে পাই, এটা 94-এর ঘটনা বলছি, সেদিন ছিল 6ষ্ঠ দিন। ইন্টারভিউটা ছিল 7 দিনের জন্য, মানে 7 দিন ধরে ইন্টারভিউ চলবে, and that day was the 6th day। তার মানে তার পরের দিন ছিল শেষ দিন। আমি শেষ দিনে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম। একটা ক্যাসেটে আমার মনে আছে আমি নিজের কণ্ঠস্বর রেকর্ড করেছিলাম, সেই কণ্ঠস্বর রেকর্ড করে দিয়েও এসেছিলাম। 3টে ভাষায় কথা বলেছিলাম, হিন্দি, বাংলা, ইংরেজিতে। কথা বলে আমি জমা দিয়েছিলাম। তারপরে দুপুরের মধ্যে ফোন যে তুমি এসে দেখা করে যাও, অডিশন দিতে পারবে, লাইভ অডিশন। আমি বললাম হ্যাঁ, দিলাম, এবং তারপর থেকেই রেডিওতে। তারপরে তো তুমি টেলিভিশনের সঙ্গে তোমার আর একটা অতিরিক্ত গাঁট ছড়া সেটা বাঁধলো, সংবাদ পাঠ দিয়ে শুরু, টেলিভিশনের সাথে সম্পর্ক। সেটাও ছিল একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, যেখানে আমি রেডিওতে যেটা ছিলাম সবসময় ইয়ার্কি করছি, ঠাট্টা ফাজলামি করছি, সেই জিনিসটা একেবারেই পেছনে ফেলে রাখতে হলো আমাকে। এবং অনেক সিরিয়াস ব্যাপারটা, নিউজ কাস্টারের ইমেজ, ব্লেজার পরে, টাই পরে, একটা আলাদা মেজাজ, আলাদা ভারী কি। এবং ওখানেও মাঝে মাঝে আমার খুব ইন্টারেস্টিং লাগতো যে যখন কোনো রিপোর্টারের লেখা রিপোর্ট আমি পড়তাম,
অ্যাঙ্কারিং করতাম সেটাকে নিয়ে, তখন মনে হতো এই রিপোর্টটা এইভাবে লিখলে ভালো হতো, বা সেটা করার উপায় নেই। সেটা করার উপায় নেই, এবং সেটা মানে হাত খুব নিষ্পিস করতো যে আমি সেটা করতে পারছি না, বা আমি যদি বলি মুখ নিষ্পিস করতো যে এটা বলতে পারলে আরো ভালো হতো, বা এটা বললে ইফেক্টিভ হতো। সমুদা একটা ব্যাপার কিন্তু আমার সঙ্গে সবসময় ঘটেছে, আই হ্যাভ বিন ভেরি রিবেলিয়াস। আচ্ছা, আমি কোনোদিনও সিস্টেমকে মেনে চলিনি, সিস্টেমের বিরুদ্ধে গিয়েছি। সেটার জন্য অনেক সময় আমার লাভ হয়েছে, কিছু কিছু সময় ক্ষতিও হয়েছে, বাট দেন দ্যাটস পার্ট অফ লাইফ। আমরা জীবনে একটু রিস্ক টেকিং যদি না করি, তাহলে আমাদের বোধহয় পৃথিবীতে শেয়ার মার্কেট হতো না, স্টক মার্কেট হতো না। নিশ্চয়ই। তো এই রিস্ক টেকিংটা একটু বাড়াবাড়ি রকমের হয় আমার ক্ষেত্রে সব সময়, যখন কোনো নতুন প্রজেক্ট। এটা তো একটা বড়, এবং এই রিস্ক টেকিং নিয়ে আমরা আলোচনা তো নিশ্চয়ই করবো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই যে তুমি টেলিভিশন এবং রেডিও, এই যে দুটোর এক্সপিরিয়েন্সের ভেতরে দুটো তো দু ধরনের জগৎ, দুটো পার্থক্য, মানে তা সত্ত্বেও তুমি কোনটাকে বেশি তোমার কাছের, মনের কাছের? কি রেডিওটা? রেডিও, হ্যাঁ? রেডিও। যদিও টিভির পর্দায় এই মুহূর্তে আমাদের লোকে দেখছে, কিন্তু রেডিওটা আমার কাছে আরো বেশি চ্যালেঞ্জিং, কেননা শুধুমাত্র একটি কণ্ঠস্বরের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলা, নিজের ক্যারেক্টারকে সবার সামনে মেলে ধরা, এবং লোকের সঙ্গে লোকের মনের বন্ধন করানোর চেষ্টা, মানে খোলা মনে লোককে কথা বলানো, এটা আমি অনেক বেশি পাই রেডিও। কমিউনিকেটিং যে স্কিল যেটা, সেটা রেডিওতে অনেক বেশি। যেমন ধরুন, আমি যদি আপনাকে না চিনি, আপনার সামনে দাঁড়িয়ে আমি হয়তো আপনাকে আমার মনের সমস্যাগুলো বলতে পারবো না, কিন্তু সেই আপনি যদি রেডিওতে একজন অ্যানাউন্সার হিসেবে আমার সঙ্গে কথা বলেন, এবং আমি টেলিফোন লাইনের এক ধারে আছি, আপনি অন্য ধারে, আমি কিন্তু তখন খুব চটজলদি আপনাকে আমার সমস্যাগুলো বলে দেবো। এটা কেননা আই এম নট ফিলিং ইনহিবিটেড, কেন এই মানুষটিকে আমি চোখে দেখতে পাচ্ছি না, সুতরাং একে আমার সবকিছু বলা হয়ে যায়। এটা রেডিওর ক্ষেত্রে আমি খুব এক্সপিরিয়েন্স করেছি। লোকে চেনে না, জানে না, কিন্তু তাদের মনের সমস্যা সবসময় তারা মেলে ধরেছে। কেন? কিসের তাগিদে? এই একই জিনিস যদি টেলিভিশনের মাধ্যমে হতো, যেখানে যে বলছে তাকেও পর্দাতে দেখানো হতো, তাহলে দেখতেন কোথাও একটা ক্ল্যাশ হতো, এবং সে আড়ষ্টতা বোধ করতো, এবং সে বলতো না খোলা মনে। না, কিন্তু এটাও তো ঠিক যে তোমাকে যখন রেডিওতে দেখতো, রেডিওতে শুনতো, এবং যখন টেলিভিশনে দেখতো, তখন রিলেট করতে পারতো যে এই মানুষটার সঙ্গে আমি এতদিন ধরে কমিউনিকেট করে এসেছি, আমি এখন দেখতে পাচ্ছি যে এই মানুষটিকে এইরকম দেখতে। এটার একটা ডিসঅ্যাডভান্টেজও হয়েছে। ধরুন, আমি কোনো একটা সমস্যা নিজের থেকে সলভ করছি, কেননা সমস্যা সলভের মধ্যে বা প্রবলেম সলভিং এর মধ্যে বয়স তো বড় ফ্যাক্টর নয় না। একজন খুব ইয়াং লোকের কাছ থেকেও আমি খুব খাঁটি কথা পেতে পারি, এমন তো কোনো মানে নেই যে সিনিয়র সিটিজেন্সরাই সবসময় ঠিক কথা বলবেন বা যে তারাই উচিত কথা বলবেন। তো আমি যখনই কোনো প্রবলেম সলভ করেছি, কারোর একটা কিছু বলেছি যে আপনি এই পথে গেলে মনে হয় খুব ভালো হয়, বা রেডিওতে তার সাথে কথা বলেছি, প্রবলেম সলভিং এর জন্য ঠিক নয়, তাকে আশ্বস্ত করার জন্য, সেই মানুষটি যখন আমাকে টেলিভিশনে পর্দায় দেখেছে, তখন সে বলেছে, ও তুমি তো আমার থেকে অনেক ছোট, তোমার কথা এত মন দিয়ে শুনলাম, আমি বললাম সিরিয়াসলি নেবো, তুমি তো অনেক ছোট, তোমার তো অত অভিজ্ঞতাই নেই, তোমার কথাটা আমি সিরিয়াসলি নিই কি করে? জ্ঞান দিয়েছো, আর এরকম কোনো জ্ঞান দিও না। মানে তখন সেটা হয়ে গেল জ্ঞান, মানে তুমি আমায় জ্ঞান দিয়েছো, তুমি আমার প্রবলেম সলভ করোনি, জ্ঞান দেওয়ার চেষ্টা করেছো, যেটা আবার আরো মারাত্মক ব্যাপার একটা। কিন্তু এমন কি ঘটনা তোমার জীবনে ঘটেছে যে যাকে তুমি একটা সৎ পরামর্শ দিয়েছো, সেই পরামর্শ শুনে সে তার সমস্যাটাকে সমাধান করেছে, তারপরে হি অর সি তোমার সঙ্গে আলাপ হয়েছে, গট ব্যাক টু ইউ, এবং বলেছে যে না, আপনার জন্য আপনার এই পরামর্শতে হয়তো চিঠি লিখেছে? পরামর্শে কারো লাভ হয়েছে কিনা জানি না, কারণ আমাদের বেসিক একটা প্রবলেম মানুষের, বেসিক মানুষের একটা প্রবলেম থাকে, কোনো কিছু ভালো হয়ে যাওয়ার পরে কেউ থ্যাংক ইউ বলে না, ভুলে যায়। সো সেদিক দিয়ে কিছু হয়নি, কিন্তু খারাপ হলে তো গালি দেবে। হ্যাঁ, খারাপ হলে গালি দেবে। গালি তো তোর জন্যই হয়েছে এরকম কিছু বলেনি। গালি তো প্রচুর পাই, এখনো পাই। তবে একটা জিনিস খুব মনে দাগ কেটেছিল, নৈহাটির এক ভদ্র মহিলা তার ছেলেকে খুব অল্প বয়সে হারান, ছেলে খুব অল্প বয়সে চলে যায়। এবার আমার কণ্ঠস্বরের মধ্যে তিনি তার ছেলেকে খুঁজে পেতেন। আচ্ছা। এবং তিনি আমাকে বহুবার চিঠি লিখতেন, জানি না এই মুহূর্তে তিনি এই শোটি দেখছেন কিনা, কেননা আপনার সঙ্গে আলাপ আমার কোনোদিনও হয়নি, এবং জানি না ভবিষ্যতে হবে কিনা, হলে খুবই ধন্য হই আমি। তিনি আমায় চিঠি লিখতেন এবং বলতেন, তুমি আমার ছেলের মতন, তোমার সব কিছু, তোমার কথা বলার স্টাইল থেকে শুরু করে তুমি যেভাবে জীবনকে দেখো, সেটা একেবারে সেই রকম যেমন আমার ছেলে দেখতো। আমি এই ভদ্রমহিলাকে পাল্টা রেডিওতে অনেকবার বলেছি, আপনি আসুন, আমাদের অফিসে আসুন, আমার সঙ্গে দেখা করুন। ওনাকে মা বলতাম, এবং রেডিওতে সম্পর্ক গড়া হয়, তো ওনাকে আমি মা বলতাম। একমাত্র মানে মীরের মা অন রেডিও ছিলেন এই ভদ্রমহিলা, নৈহাটি থেকে। কিন্তু তিনি কোনোদিনও দেখা দেননি। ইনফ্যাক্ট তিনি চিঠি লিখে পাঠিয়েছেন যে ওই রিকোয়েস্টটা করো না, কেননা আমার কানে তোমার কণ্ঠস্বর মনে করায় আমার ছেলের কথা, আমার চোখে কিন্তু আমার ছেলেরই ছবি, আমি সেটাকে নষ্ট করতে চাই না। টেলিভিশনে আসার পর সেই মহিলা আর আমাকে চিঠি লেখেন। তোমার ভেতরে একটা অতৃপ্তি বোধ থেকে গেল যে তুমি চাইছিলে ভদ্রমহিলাকে দেখতে। কেননা একটা মানুষের সঙ্গে যখন সম্পর্ক কাটবো করে, তখন সেই শেষ বিদায়ের মতন কথা বলার জন্য মনটা প্রস্তুত হয়, সেটা হওয়ার সুযোগ পেলাম না আমি। হঠাৎই লিঙ্ক কেটে গেল।
হঠাৎ লিঙ্ক কেটে গেলে কিরকম হয় সেটা, যারা সেলফোনে কথা বলেন, কথা বলতে বলতে হঠাৎ কথা কেটে গেল, কিরকম একটা মনে হয় ফিলিং, সেই একই ভবিষ্যতে feeling। ভবিষ্যতে নিশ্চয়ই হবে। আশা রাখছি। তো মীর, তাহলে জীবনটা মোটামুটিভাবে বেশ গড়গড়িয়েই চলছে। লিউব্রিকেন্ট লাগিয়ে রেখেছি বলতে পারেন, তবে না, মাঝে মাঝে ফিল করি কোথাও একটা ক্ল্যাশ হয়। যখন রেডিওতে ছিলাম তখন সেই সময় নিজেই বিশ্বাস করতে পারিনি যে কোনোদিন টেলিভিশনে কিছু করতে পারবো। টেলিভিশনে যখন এলাম তখন যারা রেডিও শ্রোতা ছিল তারা বললো যে না, রেডিওটাই ঠিক ছিল। মানে তারা আমার ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা ডিসাইড করতেন তারা, এবং বলতেন যে না, তুমি শুধু রেডিওর, তুমি টেলিভিশনে থেকে আসছে, কিন্তু ভালোবাসার থেকে কোথাও একটা অধিকার বোধ, আমার রেডিওর মীর কেন টেলিভিতে যাচ্ছে, এরকম তাই তো? হ্যাঁ, এবং সেই একটা ব্যাপার প্রায়ই আমি লক্ষ্য করতাম, নিজের মধ্যেও লক্ষ্য করতাম যে আমি যেই নিউজ ছেড়ে অ্যাঙ্কারিংয়ে ঢুকলাম টেলিভিশনে, তখন আবার অনেকে বলতে লাগলো নিউজটাই ঠিক ছিল, নিউজের একটা যে ইমেজ এতদিন ধরে কালটিভেট করলে সেটাকে ছেড়ে দিচ্ছ কেন। সুতরাং কোথাও একটা মাঝে মাঝে ওই ইমেজের মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা পরোক্ষভাবে কিন্তু লোকের চলেছে আমাকে নিয়ে, এবং আমি প্রায় 12বারই সম্পত্তি হয়ে গেছি সবার। বেশ টানা হ্যাচড়া করছে সেটা মাঝে মাঝে বেশ ভালোই লাগতো যে এতটা অধিকার বোধ যখন তারা জন্মাতে, যখন তারা পেরেছেন আমার মধ্যে রাখতে, এবং এতটা অধিকার বোধ যখন আছে, তখন নিশ্চয়ই আমাকে তারা ভালোবাসেন, কারণ ভালোবাসা থেকেই অধিকার। বড় ব্যাপার না, ভালোবাসার জন্যই কিন্তু এই অধিকার বোধ আসছে। টেলিভিশনে তোমার রিজেকশনটা কিন্তু খুব দ্রুত আসে, অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু খুব দ্রুত আসে। এভরিথিং হ্যাপেন্স ফাস্ট। তার কারণ টেলিভিশনে এখানে অক্ষর জ্ঞানের কোনো প্রয়োজন হয় না। খবরের কাগজে একটু বিদ্যে থাকতে হবে, অক্ষর জ্ঞান যদি না থাকে তাহলে কাগজটা সে পড়তে পারবে না। সুতরাং সেখানে একটা ওই তথাকথিত শিক্ষিত ব্যাপারটা ওখানে থাকছে, কিন্তু টেলিভিশন যার অক্ষর জ্ঞান নেই সে উপভোগ করছে, যার অক্ষর জ্ঞান আছে সে উপভোগ করছে। তুমি তো এটা বুঝতেই পারছো যে তুমি যখন বললে না যে যখন খবর পড়তে, তুমি সংবাদ পাঠ করতে যখন, তখন তোমার মুখ নিষ্পিস করতো, হ্যাঁ, মনে হতো যেটা এইভাবে বলি। তোমার কখন ইচ্ছে হয়নি তুমি হার্ডকোর জার্নালিজম পড়বে? সাহস হয়নি, ইচ্ছে হয়েছে অনেকবার, কিন্তু সাহস হয়নি, কেননা টেকনিক্যাল দিকগুলো আমি একটু কম বুঝি বলে। আবার যে জিনিস নিয়ে আমি অলরেডি মোটামুটি নিজেকে এস্টাবলিশ করার চেষ্টায় রয়েছি, সেটা আবার কেচে না যায়, এই ভয়ে আমি অন্যদিকে পা মারাইনি। আমি সবসময় একটা জিনিস নিয়ে কনসেন্ট্রেট করে গেছি, যেটা হচ্ছে অ্যাঙ্কারিং। কিন্তু এই যে ঝুঁকি নেওয়ার কথাটা তুমি বলছো, যে ঝুঁকিটা তুমি নিতে সাহস পাইনি, তুমি তো জীবনে অনেক বড় বেশি ঝুঁকি নিয়েছো। তো জীবনে অনেক বড় বড় ঝুঁকি নিয়েছি, কিছু কিছুর খুব ভালো ফল হয়েছে, এবং সেটার ফল এখনো উপভোগ করি। প্রথম কি ঝুঁকিটা তুমি নিয়েছিলে? প্রথম ঝুঁকি নিয়েছিলাম রেডিওকে পেশা হিসেবে ধরে নেওয়ার। একদম, এবং পড়াশোনায় সেভাবে আমি কনসেন্ট্রেট করিনি। আমি পড়াশোনায় আরও অনেক দূর যেতে পারতাম, আমার মনে সেই বিশ্বাস রয়েছে, কিন্তু আমি সেটা পারসিউ করিনি, কেননা আমি একটা জিনিস নিয়ে কনসেন্ট্রেট করতে চেয়েছি। এবার যে সময় আমি FM-এ অ্যাঙ্কারিং করা শুরু করলাম, রেডিও জকিং, সেই সময় আমাদের বয়সের ছেলেমেয়েরা কিন্তু অ্যাঙ্কারিং করতো না, সেটা আরো অনেক ট্রেন্ডি ছিল, আরও একটু বয়স্ক লোকেরাই অ্যাঙ্কারিং করতেন। এবার সেই জায়গায় একটা ঝুঁকি ছিল, যেটা আমার বাবা মা কিছুতেই মেনে নিতে পারছিলেন না, যে কিভাবে রেডিওটাকে ক্যারিয়ার করে তোলা যায়। FM কি করে রেডিওতে ক্যারিয়ার করলে ছেলে ভবিষ্যতে ডাল ভাত জুটবে কি জুটবে, হ্যাঁ, মানে সারাক্ষণই কি রেডিওতে বকে যাওয়া যায়? আমি মনে করি লনজিভিটি কিন্তু রেডিও জকির অনেক বেশি। টেলিভিশনে আমরা যারা মুখ দেখাচ্ছি, তাদের একটা সময় পরে আর স্পেসিফিক কিছু কাজ ছাড়া সব কিছু তারা করতে পারবে না, কিন্তু রেডিওতে যতক্ষণ আমার কণ্ঠস্বর ঠিক থাকছে, এবং যতক্ষণ আমার মানসিকতা, এবং যতক্ষণ আমি খোলা মনে চিন্তা ভাবনা করতে পারছি, ততদিন পর্যন্ত আমি রেডিওতে কাজ চালিয়ে যেতে পারি। বয়স কোনো ফ্যাক্টরি না। দ্বিতীয় ঝুঁকি রেডিও এবং টেলিভিশনকে ডাইলিউট করা, কেননা আমাকে রেডিওতে কাজ করার সময় অনেকেই বলেছিল যে রেডিও ভয়েস এক্সক্লুসিভ একটা রেডিও ভয়েস, এটাকে কোনোদিনও লোকের সামনে আনতে নেই, তাহলে সব নষ্ট হয়ে যায়। এবং এই তিনটে কথার উপর জোর দিয়ে বলেছিলেন তারা, তার সামনে আসা, হ্যাঁ, যে সব নষ্ট হয়ে যায়। কণ্ঠস্বরের জাদু বিরাট জাদু, এবং রেডিওতে একটি কণ্ঠস্বরকে প্রতিস্থাপিত করার পেছনে তার পর্দার আড়ালে থাকা সব থেকে বড় শর্ত, এটা আমি শুনে এসেছিলাম, মেনেও চলেছিলাম, কিন্তু তারপর রিস্ক নিলাম বলতে পারেন। সেই সময় আমার আগ্রহ ছিল, টাকা পয়সাটা দরকার ছিল, টাকার প্রয়োজন সবারই আছে, কিন্তু রিস্কটা নেওয়ার সব থেকে বড় ইনসেন্টিভ ছিল আমি শুধু রেডিওতে নিজেকে আটকে রাখবো না, কেননা আমি মনে মনে ততদিনের মধ্যে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম যে আমি রেডিওর বাইরেও অন্য কিছু করতে পারি। তুমি রেডিও করছো, টেলিভিশন করছো, তুমি বিজ্ঞাপন জগতের সঙ্গে রয়েছো, এবং তোমার এই যে ঝুঁকি নেওয়ার যে প্রবণতা তোমার ভেতরে রয়েছে, সেই প্রবণতাটা কিন্তু তুমি ক্রমশ নিজেকে ঝুঁকি নিচ্ছ, এক্সপেরিমেন্ট করছো, নিজেকে এক্সপিরিয়েন্স করছো, এবং খুব সফলভাবে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ।
ইনফ্যাক্ট সব থেকে বড় ঝুঁকি যেটা আমি নিয়েছিলাম, মানে জীবনের সব থেকে বড় ঝুঁকি প্রতিটি পুরুষের যেটি থাকে সেটি হচ্ছে বিবাহ। এবং সেই প্রেম এবং বিবাহ এত বিরাট ঝুঁকির গল্প। মধ্যে গেছে যে সেই ঝুঁকি আমি খুব কাছের বন্ধুদের বলবো, মানে স্টান্ট দেখানোর সময় বলে না, দিজ অ্যাক্টস আর পারফর্মড বাই প্রফেশনালস, প্লিজ ডু নট ট্রাই অ্যাট হোম। আমি অন্তত সেটুকু বলতে চাই আমার দর্শকদের, শ্রোতাদের, যারা দেখছেন এই অনুষ্ঠান, যে এত বড় ঝুঁকি সম্ভবত আমি দ্বিতীয়বার নিতে পারবো না। না না, দ্বিতীয়বার একদমই আবার নিও না, এটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে। কিন্তু ওই ঝুঁকি যেটা, সেটা তোমার জীবনের তো একটা বড় দিক। তোমার জীবনের গতির অভিমুখটাকে হয়তো পাল্টায়নি, কিন্তু জীবনের প্রবাহটাকে তো পাল্টে দিয়েছে একদম অন্যভাবে। এবং এটা একটা নতুন একটা চিন্তাধারারও তো বিকাশ ঘটাচ্ছে। আমরা খুব ভালোভাবে কিন্তু সেই ঝুঁকিটা কবে থেকে নেওয়া শুরু হলো, কিভাবে শুরু হলো সেইটা, অর্থাৎ মীরের বিয়ে। মীর যে ঝুঁকিটা নিয়েছিল বেশ কয়েক বছর আগে, এবং সেই ঝুঁকির ফলটা কি হয়েছিল সেটা মীরের কাছ থেকে শোনা যাক। সেই ঝুঁকির রেজাল্ট কিন্তু ডক্টর সোমা ভরছাছ। হ্যাঁ, সে আমি পেশেন্টলি ঝুঁকি নিয়েছিলাম বলে ডাক্তারের পেশেন্ট হয়ে গেছি আর কি। খুব টেকনিক্যালি আলাপ করতে গেলে সোমা আমার স্ত্রী, আর ঝুঁকিটা 1995-এ নিয়েছিলাম। 1995-এ কি ঘটনা ঘটেছিল সেটা ওই বলবে। সেটা সময় একটু বলুক না কেন। আসলে 1995টা এমন একটা বছর, তখন আমি আমার 4th ইয়ারে জাস্ট উঠেছি এবং কষ্ট করে আমার সেকেন্ড MBBS পাস করেছি। প্যাথোলজি বলে একটি সাবজেক্টে আমার কলেজে টপ মার্কস আসে। তো আমার বাবার সঙ্গে চুক্তি হয়েছিল যে আমি যদি বাবা ডাক্তার, তো যদি সেই সাবজেক্টে আমি হাইয়েস্ট আনতাম বা ওভারঅল কোনো সাবজেক্টে হাইয়েস্ট আসতো, তাহলে আই হ্যাড মেড আ কন্ট্রাক্ট যে আমাকে একটা রেডিও কিনে নিতে হবে। আমি যে ফার্স্ট প্রোগ্রামটা শুনি, তাতে এমন একটা ভয়েস আমার মনে হয়েছিল আমি শুনলাম, যেটা আমি নাকি কখনো আগে এরকম ভয়েস শুনিনি। শোনা মাত্রই তারপর থেকে আরম্ভ হলো ওয়েট করা এবং নামটা জানার চেষ্টা। নামটা জানা গেল, কিন্তু আর কিছুই জানা গেল না। জানতে পারলাম যে মীর বলে, ওইরকম আর কি মীর। আমি তো এরকম নামই প্রথম শুনেছি। তারপরে নামটা শোনার পর অনেক দিন আবার সেই নামটা শোনার চেষ্টা চলতে লাগলো, বাট ইনসিডেন্টালি এরকম কিছু কন্ডিশন ছিল যে আবার কিছুদিন উনি রেডিওতে আসা বন্ধ করে দিয়েছিলেন। তো 2 মাস এটা চললো। 2 মাস চলার পর হঠাৎ একদিন মনে হলো যে প্রোগ্রাম শুনতে শুনতে যে এরা নাকি তাদের ফ্যানদের ডাকছে। ইতিমধ্যে আমি অলরেডি অনেক ক্লাস মিস করে ফেলেছি। তারপরে বন্ধুদের সঙ্গে যাওয়া, গিয়ে দেখার পরে সেটা হয়েছিল গ্লোব থিয়েটার বলে একটা থিয়েটার আছে, সেখানে একটা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে ওরা অর্গানাইজ করেছিল। বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের এই গ্লোব কলকাতাতে, বড়দের প্রেম। যখন গিয়ে পৌঁছলাম তখন তার দেখা নেই। আবার সেই ভায়া মিডিয়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, বন্ধুরা ততক্ষণ বুঝে গেছে যে পুরো পাগল হয়ে গেছে, যতটা পারা যায় টলারেট করো, তারপরে যদি দেখা যায় যে প্রবলেম হয়ে যাচ্ছে তখন নিয়ে চলে এসো আর কি। তো ওরা সবসময় আমার সঙ্গে যেত। তো ওখানে গিয়ে পড়ে যখন উনি এসছেন, দেখে আমাকে বলছেন তোমার মতন আমার অনেক বন্ধু আছে। একদম পাত্তা দেয়নি, বা অ্যাটলিস্ট দেখিয়েছে যে পাত্তা দিচ্ছে না। মীরের এরকম হয়, হ্যাঁ অভ্যেস আছে আর কি। তখন আমিও স্ট্রেট কাট বলেছিলাম তুমি কি আমার সঙ্গে বসবে না ও নিজের বন্ধুদের সঙ্গে বসবে। তারপরে আর সে কিছু বলেনি আর কি, আমার সঙ্গেই বসেছিল। আচ্ছা, সেই দিনটা ছিল 16ই মে 1995-এর 16ই মে। ইনসিডেন্টলি ওই দিনের পর আমরা পরপর 3 দিন দেখা করি, 16, 17, 18, 3 দিন দেখা করেছিলাম। এবং তৃতীয় দিনের শেষে আমি নিজের বাবা মাকে গিয়ে বলেছিলাম আমার বয়স তো এখন ওই 1995, মানে 20 বছর হলো, যদি মেয়েটে দেখা করো আর কি, অন্তত আমাকে বলো, কেন না আমি আগে থেকে ফিটিং করে রেখেছি। এটা শুনে তো বাবা মা খুব আশ্চর্য হয়ে গেলেন। সেই সময় আমার ক্যারিয়ার নিয়ে তারা এমনিতেই চিন্তিত। 94-এ আমি জয়েন করি রেডিও, কিচ্ছু করিনি, 1 বছর পড়াশোনা কোনো মতে টানছি আর কি। প্রচণ্ড খোঁজেছিলেন, তার উপর আবার এই খবর, মানে গোদের ওপর বিষ ফোড়া। বাড়ি থেকে প্রচুর আপত্তি হয়, ওর বাড়ি থেকে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে, সেই মেয়ে কি ভালো হবে না মন্দ হবে, কে সেই মেয়ে সেটা জানার কোনো আগ্রহ নেই। প্রথম কথা, তুমি কেন ডিসিশন নিলে, এই ডিসিশন নিলে কেন?
এটা নিয়ে ওর বাড়িতেও সমস্যা হয়েছিল এবং মূলত যে সমস্যাটা প্রধান হয়ে দাঁড়ালো এখানে সেটা ছিল ধর্মের সমস্যা। এই যে 16, 17, 18 না 15, 16, 17 যে 16, 17, 18 হ্যাঁ, এই যে 3 দিনের যে ব্যাপারটা, এই 3 দিনে কি তুমি ঠিক করে নিলে যে না এই মেয়েকেই বিয়ে করবো? হ্যাঁ, আর এই তুমিও 3 কি দিনের ঠিক করে মধ্যেই। নিয়েছো যে এই মিলেতেই আমার? ওর বিয়ের ব্যাপারটা কোনো ঠিক করেনি। প্রথমে আমি বলেছিলাম যে বন্ধুত্ব করতে চাইলে করতে পারো, আমি কিন্তু জোর করে কিছু চাইছি না। হ্যাঁ, মানে একটুখানি আর আমি তুমিও কোনো কলারটা খেলাও করতে তুলছিলে। চাইছি না। আমি খুব সিনসিয়ার ছিলাম এই পুরো ব্যাপারটায়। আমি চাইছিলাম যে একটি সম্পর্ক গড়ে উঠুক এবং আমি সেই সম্পর্ককে আরো দূরে নিয়ে যাব, এটা আগে থেকেই ভেবে রেখেছিলাম। এর আগে অবশ্যই, রেডিওতে এমন অনেক মেয়েদের সাথে আমার আলাপ হয়েছিল যারা আমাকে রেগুলারলি চিঠি লিখতো, যাদের সাথে ফোনে আমার কথা হতো, কিন্তু কোনোদিনও তাদের সঙ্গে যে একটা সম্পর্ক গড়ে তুলবো এই ব্যাপারটা আমার মনের মধ্যে জেগে ওঠেনি। এটা প্রথম হয় ওর ক্ষেত্রে। এটা অদ্ভুত, কাকতালীয়, সেটা হঠাৎ বাট হলো কি হয়েছিল। করে? কেন হলো? কি দেখে? কারণ নেই, এর সত্যি কোনো কারণ নেই। আজও মানে আমি আমিও এরকম ইমপ্র্যাকটিক্যাল জিনিস আজ অব্দি এখনো করিনি কিছু। তাহলে প্রপোজটা কে প্রথম করেছিল যে চলো বিয়ে করি? সেটা আমি করেছিলাম এবং আমরা সেই মতোই কথা রাখি। 16ই মে 1995 আমাদের দেখা, আমাদের বিয়ে হয় 16ই মে 1997, ঠিক 2 বছর বাদে ওই দিনই। এবং বিয়েতে সাধারণত যে ধরনের খাওয়া দাওয়া হয় আর কি, সেই খাওয়া দাওয়া তো জোটেইনি, কেননা খুবই সেটা কষ্টের পুরোপুরি সাথে। আমাদের উপর ছিল, হ্যাঁ, কেউ ছিল না কেননা কেউ আমাদের সঙ্গে। পাশে এসে দাঁড়ায়নি এবং এখন এই যে কোনো 2 হার্ড বছর, ফিলিংস। এই যে 2 বছর 95 থেকে 97, এই 2 বছর কি তোমার জীবনের সব থেকে বড় চিন্তার দিনগুলো কেটেছে? সব থেকে বড় কঠিন সময়টা এই 2 বছরে কেটেছে? হ্যাঁ, কেননা সোমা আমার উপরে একটা এমবার্গো করে দিয়েছিল যে তোমাকে পড়াশোনা করতে হবে, আরও এগোতে হবে ক্যারিয়ারে, শুধুমাত্র রেডিও নিয়েই চলবে না। তুমি আজ থেকে 5 বছর পর কোথায় দেখতে চাও নিজেকে, কেননা ও নিজের ক্যারিয়ারটাকে কিন্তু খুব ভালো করে চার্ট আউট করে নিয়েছিল। সেই জায়গায় আমি কিন্তু খুব নড়বড়ে স্টেজে ছিলাম এবং বাড়িতে প্রেজেন্ট করার মতন তো ছিলাম না। মানে কি বলবে ও? সেই একটা এলিজিবল ব্যাচেলর তো ওকে কোনো মতেই তখন বলা তখন যেত বলা না যেত আর কি। সেই জন্য আমি বলেছিলাম তোমার প্রফেশনটা হচ্ছে ইটস নন এসেনশিয়াল, এই কথাটা বলেছিলাম। তাই জন্য তোমার প্রফেশনটাকে এসেনশিয়াল করে তুলতে হবে। মানে ও যেটা বলতে চেয়েছিল যে আমি যে ডাক্তার, আমাকে আমার বিয়ে করতে প্রয়োজন গেলে তুমি- সবসময় লোকের পড়বে, কিন্তু তুমি রেডিও জকি, তুমি একদিন প্রোগ্রাম না করতে এলেও কারো কিচ্ছু যায় আসে না। অর্থাৎ এই ওইখানে- কথাটা খুব ভদ্রভাবে বলে দিয়েছিল এই দুটো নন কথাই। এসেনশিয়াল হয়ে নিজের actually- পায়ে ঠিকভাবে দাঁড়াবার চেষ্টাটা করো, জমিটাকে শক্ত করো। হ্যাঁ, সেটাই। তো এই 2 বছরের মধ্যে সেটার বহুবার চেষ্টা করেছি, নানান ধরনের চেষ্টা চলেছে, কিন্তু আলটিমেটলি আমি বুঝলাম যে এই পড়াশোনা বা সো কল্ড গ্র্যাজুয়েশন সেটা করলাম, শুধুমাত্র এইগুলো দিয়ে আমার কিছু হবে না, কেননা এটা আমার লাইন নয়। দিস ইজ নট হোয়াট আই হ্যাভ বিন মেড ফর। এবং সেটা ওকে বোঝাতে আমার মোটামুটি বছরখানেক লেগেছিল। তারপর ও বোঝে সেটা, যে কি বোঝে যে এর দ্বারা কিছু হবে না, হবে না, যেটা হবে সেটা আমাকেই করতে হবে, আমাকে বন্দোবস্ত করতে হবে। তো কথা বেশিই খেতে হবে। বিয়ের ডেট পর্যন্ত আমি সেই নন প্রেজেন্টেবলই থেকে গেলাম। বাড়িতে সমস্যাও হলো এবং সমস্যাটা যেটা বলছিলাম যে মূলত ধর্ম নিয়ে সমস্যা, যে একটি হিন্দু মেয়ে এবং মুসলমান ছেলে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল ছিল সেই সময়। এই তোমার প্রবলেমটা বাড়িতে ছিল? নতুন নয়। তোমার বাড়িতে আমার বাড়ি থেকে তো তুমি প্রথম জেনকে কিভাবে বললে, ভাঙলে কি করে? প্রথম জেনকে ভাঙি, বাড়িতে ভাঙার সাহস হয়নি। আমি হস্টেলে থাকতাম, তো যখনই হস্টেলে ছুটি হতো আর কি, ছুটির থেকে ফেরত দেওয়া বা নিয়ে যাওয়া আমার মা বাবার মধ্যে যে কোনো একজন কেউ করতেন। তো মা ছুটির পর যখন ছাড়তে এলেন সেই সময়, তখন দরজা বন্ধ করে বন্ধুদের সঙ্গে নিয়ে অনেক কষ্টে বলেছিলাম যে মা আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, আমি তাকেই বিয়ে করব। মার এমনিতেই মাথায় হাত। তারপরে মা জিজ্ঞেস করেছেন ছেলেটি কি করে। তখন আমি মাকে বলেছিলাম আরজে। আমার মা হচ্ছেন সায়েন্টিস্ট, উনি মানে তো বিছানার থেকে পড়ে যাচ্ছিলেন আর কি, এবং তারপর থেকে উনি মানে ইসকিমিক হার্ট ডিজিজের পেশেন্টই হয়ে গেলেন আনফর্চুনেটলি। যাই হোক, এখন সব ঠিকঠাক আছে, বাট তখন প্রচণ্ড অপোজিশন ছিল। এবং আর একটা কথা সম্বন্ধে, যে এই সমস্যাটা কিন্তু নতুন নয়, এটা যে আমাদের সাথেই প্রথম ঘটেছে এমন নয়, এর আগেও ঘটেছে, কিন্তু সার্কামস্টান্সেস ছিল এমন যে আমি ওর থেকে ঠিক 355 দিন ছোট। আচ্ছা,
এটা মানে আর একটা অনেক ব্যাপার, problem ছিল এটা আর একটা প্রবলেম হয়ে গেল যে মেয়েটা আমার ছেলের থেকে বড়, এটা কোনো পার্টি মেনে নিতে পারছিল না। সেই এটা একটা অদ্ভুত সমস্যা। মানে তুমি এই যে এতগুলো সমস্যাকে ওভারকাম করে এখানে দাঁড়িয়ে রয়েছো, রিস্ক প্রচন্ড রিস্ক, এবং এই রিস্কটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, আগেও আছে। দেখা যাক কিরকম ধরনের রিস্ক আসতে পারে। বীর, এই যে বিয়ের তো ঠিকঠাক হয়ে গেল, রেজিস্ট্যান্সটা প্রথমে তো শুরু হলো দুটো পরিবারের মধ্য দিয়ে, যে গল্পটা তোমরা বলছিলে। তারপরে যখন মেনে নেওয়ার ব্যাপারটা এলো, তখন তো একটা বিরাট শান্তি, আনন্দ, যে একটা যুদ্ধ জয়ের মতন ব্যাপার। সেটা একদিক থেকে হ্যাঁ, কেননা যখন তারা মেনে নিলেন তখন সেটা একটা পার্মানেন্ট ব্যাপার হয়ে গেল, এবং সমস্ত ভুল বোঝাবুঝি, ইনফ্যাক্ট আমার মনে আছে তোমার বাবা ওকে বলেছিল তুই বলতেই পারতিস যে ওকে এতটা ভালোবাসিস। হ্যাঁ, তখন আমাকে বাবা বলছে তুই আমাকে আগে বললি না কেন যে তুই ওকে এতটা ভালোবাসিস। তা বললে তো কি হতো? সেটাই তো আমিও বুঝতে পারছি না, এখনো বুঝতে পারি না যে আর কিভাবে বললে বাবা মানে অ্যালাউ করতেন আর কি। তখন তো বলে দিয়েছিলেন মানে যে তুমি আমাদের মেয়েই নও। আচ্ছা, আমি ইনসিডেন্টলি একমাত্র মেয়ে, তো মানে ওরাও একমাত্র নিশ্চয়ই সন্তান। হ্যাঁ, একমাত্র সন্তান। মিনও তো একমাত্র বোধহয়, অন্য চাই। ওই দুই একমাত্রদের নিয়ে প্রচণ্ড- মাত্রাতিরিক্ত ঝামেলা হয়েছে আর কি। তো ওনারাও নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। 2 বছর আমাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। মা বাবার সঙ্গে? না, আমার মা বাবার সঙ্গে। হ্যাঁ, আর মীরের মা বাবার সঙ্গে মীরের যোগাযোগ সবসময় যোগাযোগ ছিল, এবং ওদের একটাই শর্ত ছিল যে যতক্ষণ না পর্যন্ত সোমার বাবা মা মেনে নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত ডু নট এক্সপেক্ট আস টু গিভ। ওকে, ওদের এই শর্ত, কিন্তু অতটা রিজিড ছিলেন না। কিন্তু তোমাদের বিয়েটা কিভাবে হলো? রেজিস্ট্রি হয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে বিয়েতে ওই আমার অফিসের কালিগসরা, ওর বন্ধু বান্ধবরা, এরা সবাই মিলে মোটামুটি যোগাযোগ যন্ত্র করেছিল। ওনারাই সব করেছিলেন, এবং আমাদের খরচা তোমাদেরই? বন্ধুদের বাবা মা খরচা আমাদের, মানে ছিল। যত সামান্য খরচা যেটা করতে পেরেছিলাম। আর ওনারাই সব অ্যারেঞ্জ করেছিলেন। আর মানে রেজিস্ট্রি করেছিলাম আমরা গিয়ে, খুব ভয় পাই, কারণ রেজিস্ট্রির আগে তো আবার একটা নোটিশ বেরোয়। তো আমার বাবার মোটামুটি যা ইমেজ ছিল, তখন আমরা ভাবতাম যে উনি কোনো মতে যদি জানতে পারেন তাহলে আমাকে নিয়ে চলে যাবেন আর কি। ইভেন দো মানে আমি একজন অ্যাডাল্ট হয়ে গেছিলাম, স্টিল আমরা প্রচণ্ড ভয় পেতাম। তো এটা হয়ও অ্যাকচুয়ালি, মানে যেদিনকে আমাদের রেজিস্ট্রি হওয়ার কথা ছিল আমাদের রেজিস্ট্রিটা প্রিপোন করতে হয়, কেননা বাবা ঠিক রেজিস্ট্রির একদিন আগে জানতে পেরে যান যে এরকম কিছু একটা ঘটতে চলেছে আর কি। ইনফ্যাক্ট উনি আমাকে নিয়ে যেতে চলেও এসেছিলেন, তখন আমাকে বাধ্য হয়ে ডিফাই করতে হয়। আচ্ছা, যাই হোক, তারপরে আমি যাব না, না, যে আমি যাব না। আমাদের বিয়েতে ঠিক খরচ করার মতন অর্থ ছিল না। আর 5টা বিয়েতে যেটা হয় সাধারণত মানে খাওয়া ধরে নিন দাওয়া, বাজেটিং আমি করেছিলাম, বাজেটটা ছিল মোটামুটি 2,500-এর মতো। 97 সালে 97 সালে 2,500 টাকা, এবং তাতেই খাওয়া দাওয়া হবে আর কি। তো আমরা খেয়েছিলাম সিঙ্গাড়া, চানাচুর, আর একটা কেক হয়েছিল, বার্থডে কেকের মতন একটা কেক, আর কচুরিও বোধহয় ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এই নিয়েই মোটামুটি খাওয়া দাওয়া আর সেরেছিলাম। বন্ধু বান্ধবের মধ্যে আমাদের ইন্ডিভিজুয়াল অফিসের বন্ধু বান্ধবরা, এবং কেউই কোনো আপত্তি জানায়নি, সবাই খুব আনন্দ করে এসেছিল বিয়েতে, আমাদের আশীর্বাদ করে গেছে, এবং সেটা সবথেকে সুখকর স্মৃতি এখনো পর্যন্ত। আর কোনো এগ্রিমেন্ট ছিল না নিজেদের মধ্যে? একটা ছিল যে যেটা সাধারণত হয়ে থাকে, যে একটি হিন্দু মেয়ে যখন মুসলমান ছেলেকে বিয়ে করবে একটা কনভার্সনের ব্যাপার এসে থাকে, সেটার ব্যাপারে শুরু থেকেই ও আমাকে জানিয়ে দিয়েছিল, এবং আমিও কোনো রকমের চাপ দিইনি। এবং যে কারণে, তুমি বলো। হ্যাঁ, যে কারণে আমি এখনো আমার মেয়েদের নেমটাই মেনটেন করছি, কেননা আসলে আমার বিশ্বাস হচ্ছে যে ধর্মটা ইজ নট, মানে আমি একটা কিছু প্র্যাকটিস করব, একটা ট্র্যাডিশন, সেটাকে আমি ধর্ম বলবো, আমার সেটা ঠিক মনে হয় না। আমি ডাক্তার হিসেবে আমি যে কাজটা বেছে নিয়েছি নিজের জন্য, সেটাই আমার জন্য পুজো করার মতো। আমি চেষ্টা করি রোজ আমি যে মানুষদের হেল্প করছি, সেটা ডাক্তারির মাধ্যমেই হোক, কথা বলার মাধ্যমেই হোক, যে কোনো রকমের সাহায্যের মাধ্যমে যা আমি করছি সেটাই আমার জন্য পুজোর মতন। এবং আমি যেরকম নিজে হিন্দু ধর্মও সেরকমভাবে আলাদা করে পালন করি না, তাই জন্যই আমি ওকে বলেছিলাম যে আমি তো তোমার ধর্মও পালন করতে পারবো না, কিন্তু আমি মানুষের ধর্মটা অবশ্যই পালন করব। তোমার তাতে কোনো আপত্তি হয়নি? না, আমার কোনো আপত্তি হয়নি। ইনফ্যাক্ট আমি খুব খুশি হয়েছিলাম, এবং আজও সেটা মেনটেন করতে পেরেছি বলে আমাকে এই ব্যাপারটা খুব আনন্দ দেয়। আমার খুব গর্ব হয় এই ব্যাপারটা ভেবে, যে আমরা দুজনেই সেটা মেনটেন করতে পেরেছি, এবং কোনোভাবে কাউকে একে অপরকে কনভিন্স করতে হয়নি। আমরা ন্যাচারালি সেটাতে বিশ্বাস করি,
ওই জন্য আমি শুনেছি যে তোমাদের নেম প্লেটে নাকি লেখা আছে মীর এবং ডক্টর সোমা ভট্টাচার্য, আরেকটা নাম এসছে, একটা নাম এসছে। হ্যাঁ, মুস্কান, তার 2.5 বছর বয়স, সেও আছে এখন আমাদের সংসারে। তোমাদের মেয়ে। এবং হ্যাঁ, আমাদের সমস্ত সময় এখন ওকে নিয়ে, ওর আদর আহ্লাদ সমস্ত কিছু। আর এই 2.5 বছর বয়সটা তো ভেরি ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার থেকে বেশি কথা বলে কিন্তু আমার মেয়ে। কিন্তু একটা জিনিস আমি জানি না আমাদের কলকাতাতে সেটা কতখানি প্রকট, আমার মনে হয় যে যথেষ্ট অসুবিধেজনক, যে একটা যেহেতু অধিকাংশ মানুষ এখানে হিন্দু, একজন মুসলিম ছেলের সেখানে বাড়ি ভাড়া পাওয়াটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সত্যি তোমাদের সেরকম হয়েছে? হ্যাঁ, ভীষণ প্রবলেম হয়েছিল আমাদের তো কেউ মানে এরকম পর্যায়ে চলে যেত যে মানে মুখে হয়তো জিজ্ঞেস করতো না, তবে সবসময় চোখে একটা মানে দুটো ডাবল কোয়েশ্চেন মার্ক থাকতো আর কি, যে ম্যারেজ সার্টিফিকেট আছে কিনা এবং মানে আমাদের ইন্টেনশনটা কি অ্যাকচুয়ালি, কেন আমরা এইভাবে বাড়ি খুঁজছি। কেননা বিয়েটা তো ততক্ষণ পর্যন্ত করতে পারছিলাম না যতক্ষণ না পর্যন্ত একটা বাড়ি ঠিক করি। তো সেইটা করতে গিয়েই অনেক প্রশ্ন শুনতে হয়েছে আমাদের দুজনকে, এবং ও কথা বলেছে, প্রায় সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু যেই মুহূর্তে আমি আমার পরিচয় দিয়েছি, মানে ধর্মের পরিচয় দিয়েছি, সেই মুহূর্তেই সমস্ত কিছু খান হয়ে গেছে। কিন্তু আমরা সেই ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি, আর আমাদের কোনো পরিচয় নিজেদের মতনই দিয়েছি। আলটিমেটলি তোমরা বাড়ি পেলে? আলটিমেটলি একটা জায়গা পেলাম, সেখানে থাকা শুরু করলাম, এবং তারপর থেকে টুকটুক করে এগিয়ে চলেছি আর কি। কিন্তু তুমি আজকাল খোলাখুলি যা করছো এটা একটা কিন্তু মীরের নতুন দিক, কিন্তু আমাদের দর্শকরা যেটা দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, যে ওই নকল করা, এটা কি তোমার খুব সহজাত? হ্যাঁ, এটা ছোটবেলা থেকেই ছিল, এবং মিমিক্রি ব্যাপারটাতে যে কণ্ঠস্বরের পরিপক্কতা লাগে সেটা যখন ছিল না, মানে খুব শৈশবের কথা বলছি, তখন কোনো পরিচিত দাদু বা জেঠু বা কাকু তাদের কোনো একটা পার্টিকুলার ম্যানারিজমকে দেখে সেটা নকল করতাম। এবং আমি স্ট্রিক্টলি সেটা বিলিভ করি যে মিমিক্রি ইজ নট জাস্ট অ্যাবাউট মিমিকিং দ্য ভয়েস, ইটস অ্যাবাউট মিমিকিং দি অ্যাটিটিউড। সেই মানুষটা কিভাবে হাঁটছে, সেই মানুষটা কিভাবে ওঠা বসা করে, সেইটা যদি কেউ আয়ত্ত করতে পারে, মজার ছলে। এবং আমার বাবাকেও ছাড়েনি। তো তুমি প্রথম কাকে দিয়ে শুরু করলে? আর প্রথম কাকে দিয়ে শুরু করলে, মাঝখানে কে আর শেষে কে, লেটেস্ট? চলছে তো অনেককে নিয়েই, যেমন যেমন ঋতু বদল হয়, মানে ঋতুদাকেও ছাড়িনি, ঋতুদা আমায় মারবেন, কিন্তু ব্যাপারটা কি জানো তো সৌম্য, এই যে একটা চারিত্রিক ব্যাপার, কণ্ঠস্বরের প্রভাবে তুমি মানুষদের আনন্দ দিচ্ছ, এটা যদি কারো মাধ্যমে হয়, আমি করছি ঠিকই, কিন্তু আমারই কাজ দেখে সবাই বলছে ওই দেখ ঋতু বলছে, এই যে আনন্দ মানুষের মধ্যে দেওয়া বা বিতরণ করা, এটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার। এই বিরাট বড় যে ব্যাপার, এই বিরাট বড় ব্যাপারের পরে কি হলো? এটা যখন ঋতু দেখলো, প্রথমে তো দেখা মাত্র আমি শুনেছি নাকি ইউনিটের লোকজনের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলেছেন ধরে একটা চামটা মারবো, এটা উনি বলেছিলেন। তারপর একদিন সাক্ষাতে তিনি বললেন, তুমি আমার কাছে আসতেই পারতিস বিজ্ঞাপনটা করার আগে, তোকে আমি দেখিয়ে দিতাম আরো কিভাবে করা যায় কাজটা। ইনফ্যাক্ট আমার যদি কোনোদিন বডি ডাবল লাগে আমি তোকেই নেব। কণ্ঠস্বরের মাধ্যমে নকল করার চেষ্টা করি, তাদের মধ্যে একজন ঋতুপর্ণ আর একজন পিসি সরকার। এবার অনেকে আগে কোনোদিনও পিসি সরকারের নকল হতে দেখেননি, এবং সেটা করেছি, একটা পর্যায়ে নিয়ে গিয়েছি। সেটা দেখে পিসি সরকার স্বয়ং বলেছেন যে আমার যদি কোনোদিন ডাবিং করতে দরকার পড়ে আমি তোমাকেই ডাকবো, তুমি করে দিও। মানে একটা স্টেজে একটা প্রোগ্রামে আমি একদিন বলেছিলাম যে আপনি আসুন এবং দু চারটে কথা বলুন দর্শকদের সামনে। উনি বলেন আমি শুধু মুখ নাড়বো, কথা বলে দিও তুমি। তো এটা বিরাট মাপের একটা কমপ্লিমেন্ট, এবং ওনারা যে আমায় প্রশ্রয় দেন এটার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। আর এটা যে এই অনুষ্ঠানটা যদি ঋতুর অনুষ্ঠান হতো, ঋতু যদি অ্যাঙ্কার করতো, সেই ঋতু শেষ করছে, কিভাবে শেষ করতো? যা কিছু বলবি খোলা মনে বল। খোলা মনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you থ্যাংক ইউ very সো মাচ, থ্যাংক ইউ।